দেখে নেব খেলার সময় শিরোনাম। কাল শুরু বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ। ব্যর্থতা ভুলে নতুন শুরুর প্রত্যাশা অধিনায়ক লিটনের। জয়ের ধারাবাহিকতা রাখতে চায় লঙ্কানরা। ওয়ানডে সিরিজে লিটনের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন প্রধান নির্বাচক লিপু। মোসাদ্দেককে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় দুঃখ প্রকাশ। বিন্দা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল, তো আমি রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। দুদিন পরেই দেখা হচ্ছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, এন্ড আই সেড সরি টু হিম। দলের টানা হারে ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন আকরাম খান। অজানা কারণে চাপে আছেন ক্রিকেটাররা। ব্র্যান্ড ভ্যালু ফিরে পেতে তারকার খোঁজে বিসিবি। অনূর্ধ্ব-20 নারী সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা বাফুফের। কোচের দায়িত্বে পিটার বাটলার। শিরোপা ধরে রাখতে চান অধিনায়ক আফ্রিদা। এবং কিছুক্ষণ পর ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনাল। রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। ওয়ানডে নিয়ে কাটা ছেড়ার আগেই টি-20 সিরিজে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। আগের ব্যর্থতা ভুলে ভালো শুরুর প্রত্যাশা টাইগার অধিনায়ক লিটন দাসের। বোলিং বৈচিত্র্যের কারণে সংক্ষিপ্ত সংস্করণেও লঙ্কানদের ফেভারিট মানছেন লিটন। জবাব দিলেন নিজের ওয়ানডে ব্যাটিং নিয়েও। অন্যদিকে স্পোর্টিং উইকেট প্রত্যাশা স্বাগতিকদের। তারাও মুখিয়ে আছে জয় দিয়ে সিরিজ শুরু করতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। টি-20 সিরিজ পূর্ব সংবাদ সম্মেলন হলেও অধিনায়ক লিটন দাসকে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে ওয়ানডে ব্যাটিং নিয়ে। কিভাবে দলে আসলেন, এসেও যে ব্যর্থ হলেন। তবে শর্টার ফরম্যাটের অধিনায়ক কোনো ভনিতা না করেই অকপটে স্বীকার করলেন ব্যর্থতা। চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু কেন যেন হয়ে উঠছে না। যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো। আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা, আমি যেমন প্র্যাকটিসও করি, আমি সেম চেষ্টাও মাঠে করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না। কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি ওইটা ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে। টেস্ট ওয়ানডে দুটো সিরিজই স্বাগতিকদের পকেটে। লঙ্কানরা একরকম আধিপত্যই দেখিয়েছে ওয়ানডে সিরিজে। এমন দুই সিরিজের পর টি-20তে কোন দল থাকছে এগিয়ে, টাইগার অধিনায়ক অবশ্য তার ব্যাখ্যা দিলেন। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি, এবং ম্যাক্সিমাম প্লেয়ার, যদি বলি আমি ওভারঅল তাদের বোলিং সেটটা একটু বেটার আমার কাছে মনে হয়। একটু মিস্ট্রি টাইপের বলার তারা ম্যাক্সিমাম। সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে। ওয়ানডে শেষ হতে না হতেই টি-20তে মাঠে নামতে হচ্ছে অনেক ক্রিকেটার টানা খেলার মাঝে। যারা দেশ থেকে এসেছেন তাদের বিষয়টা ভিন্ন। অধিনায়ক অবশ্য পেশাদার ক্রিকেটার হিসেবে মানিয়ে নেয়ার পরামর্শই দিলেন। টেস্ট ফরম্যাট খেলেছি, টেস্টের মতন খেলার চেষ্টা করেছি। ওয়ানডে ফরম্যাটে তারা আমাকে সুযোগ দিয়েছিল, আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি। হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো, আবার পারফর্ম করবো, দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট 11-এ থাকার মতন, অবশ্যই আমাকে সুযোগ দেবে। টি-20 ফরম্যাটটা তো অনেকদিন ধরে খেলতেছি, এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। লঙ্কানরাও অনুশীলন করেছে লম্বা সময়। তাদের প্রধান অস্ত্র হাসারাঙ্গা সিরিজ থেকে ছিটকে গেছেন। কিছুটা চিন্তার ভাঁজ মাস্টার মাইন্ড সনাথ জয়সূরিয়ার কপালে। তবে পুরোটা সময় উইকেটটাই যেন পর্যবেক্ষণ করলেন এই লিজেন্ড। জয়টা যে চাইছে তারাও। হাসারাঙ্গার শূন্যতা আমাদের অবশ্যই ভোগাবে। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে পেশাদার ক্রিকেটে আমাদের সবকিছু মানিয়ে নিতে হয়। দলে যারা আছে তারা সেটা পূরণে ভূমিকা রাখবে। স্পোর্টিং উইকেট থাকবে আশা করছি। মাঠে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। প্রথম ম্যাচের জয় খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চাই। এবছর বাংলাদেশ দল খেলেছে দুটি টি-20 সিরিজ। ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে দুটো সিরিজই হেরেছে লাল সবুজ। টেস্ট ওয়ানডে শেষ। শান্ত মিরাজের হাত ধরে আশার আলো লঙ্কায় খুঁজে পায়নি বাংলাদেশ। শেষ ভরসা টি-20, নতুন ক্যাপ্টেন লিটন দাস। তিনি পারবেন কি লঙ্কায় একটা সিরিজ উপহার দিতে? ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।
পর্যাপ্ত আন্তর্জাতিক মানের ক্রিকেটার না থাকা, ধারাবাহিক পারফর্মারের অভাব, দায়িত্বশীল ব্যাটারদের কাছ থেকে রান না পাওয়ায় ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনকে 4-এ খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল, ব্যর্থতার দায় নিয়েছেন নিজের কাঁধেই। মোসাদ্দেককে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। এক একটা সিরিজ যায় আর রচিত হয় টাইগারদের ব্যর্থতার গল্প। নখদন্তহীন ব্যাটিংয়ে পরাজয়ের পাল্লাটা ভারী করে সমালোচনায় বাক্সবন্দী বাংলাদেশের ক্রিকেট। ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়া, বড় ইনিংস খেলতে না পারা কিংবা প্রতিপক্ষের সামনে বারবার অসহায়ত্ব দেখিয়েছে টাইগাররা। জয় পরাজয় ছাপিয়ে লড়াই করতেই যে ভুলে গেছে দল। প্রথম ওয়ানডেতে প্রায় 15 ওভার আগে অল আউট হয় বাংলাদেশ, যার কারণ ব্যাখ্যায় দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের অভাব দেখছেন গাজী আশরাফ হোসেন লিপু। এখানে ফুল স্টপ টানা ঠিক হবে না, তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল। তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি। আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে, তো সেই ল অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে। তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম। ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ আসলেই আসে লিটন দাসের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও হুট করেই শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়ে প্রথম ম্যাচে করেন 0। এরপর আবারও বাদ। লিটনের ব্যর্থতার দায় নিলেন প্রধান নির্বাচক নিজেই। মুশফিক রিয়াদরা সরে যাওয়াতে মাঝখানে একটা কিন্তু অভিজ্ঞতার বিশাল একটা ঘাটতি হয়েছে। তো সেই জায়গাতে লিটন দাস অলরেডি 90 ম্যাচ খেলাটা প্লেয়ার ছিল, এক্সপেকটেশন ছিল, তিনি সেই প্রস্তুতি নিয়েছেন এবং টেস্ট ম্যাচে তিনি থাকার কারণে এবং টি20তে তিনি দলনায়ক থাকার কারণে সেখানে আমরা অনেক বেশি একটু বিবেচনায় রেখেছিলাম যে এইটা একটা কামব্যাকের ম্যাচ হতে পারে এবং মিডল অর্ডারকে ঘিরেই লিটন দাসকে ঘিরে আমরা দলটাকে সাজিয়েছিলাম। তো এই জায়গায় যার পর আস্থা রেখেছিলাম, আস্থা না রাখতে প্রতিদান না পেলে আমাদের প্রসেস নিয়েও কথা উঠতে পারে যে ভরসা আমরা রাখতে পেরেছিলাম, আসলে সেই জায়গাটা ঠিক আকাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি। মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ নেই। গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করে সমালোচনার জন্ম দেন গাজী আশরাফ হোসেন লিপু। অনাকাঙ্ক্ষিত সেই মন্তব্যের জন্য মোসাদ্দেকের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক। আমি 3টা শব্দ ভুল করেছি, বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি যদিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, অ্যান্ড আই সেড সরি টু যে এটা আসলে সব আই ডিডন্ট মিন ইট। তবে ওয়ানডের খারাপ সময় কাটিয়ে টি20তে ভালো করবে বাংলাদেশ। সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি দলকে আরও শক্ত করবে বলেও মত তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ক্যান্ডি, শ্রীলঙ্কা। পুরানো ব্র্যান্ড ভ্যালু ফিরে পেতে একজন ক্রিকেট তারকার খোঁজে বিসিবি। সাকিব মাশরাফি পরবর্তী সময়ে আইকনের অভাব বেশ ভালোভাবেই ভোগাচ্ছে ক্রিকেট বোর্ডকে। আরও একটা সিরিজে ব্যর্থতার পর ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। অজানা কারণে ক্রিকেটাররা চাপে আছে বলে মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার। ক্রিকেটে বাংলাদেশ মিডিওকার অ্যাভারেজ, এমন কঠিন সত্য আগেই মেনে নিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তারপরও সাম্প্রতিক সময়ের ভরাডুবি সামর্থ্যের চেয়ে প্রশ্ন তুলছে বেশি ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে। সিরিজ চলাকালীন অধিনায়ক পরিবর্তন, নেতৃত্ব ছাড়ার মতো ঘটনা সে অস্থিরতার বড় প্রমাণ। মাঠের পারফরমেন্সেও প্রভাব পড়ছে। ড্রেসিং রুম যে স্থিতিশীল নয় সে কথা স্বীকার করলেন বিসিবি পরিচালক নিজেই। প্লেয়াররা অতিরিক্ত প্রেশারে থাকে, কিসের জন্য প্রেশারে থাকে এটা আমি জানি না, বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি তো আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। কিছু অ্যাটিটিউডও আছে যেগুলো মনে করেন যে আপনার টিমের মধ্যে এফেক্ট করে, যে আপনার কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে যেটা, তো এখানে কিন্তু আপনার কেউ বেস্ট প্লেয়ার না, সবাই যারা খেলে সবাই কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার। সো এইসব এইসব কিন্তু আপনার করলে আপনার টিম কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু নেগেটিভ দিকেই যাচ্ছে। পারফরমেন্সের অধপতন এমন জায়গায় নেমেছে যে পৃষ্ঠপোষকদের আগ্রহেও ভাটা পড়েছে। কদিন বাদেই পাকিস্তান সিরিজ কারা সম্প্রচার করবে তা এখনো খুঁজে পায়নি বিসিবি। দর্শকদের আগ্রহ কমছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাকে ঘিরে। ক্রিকেট বোর্ডও এসব টের পাচ্ছে।
খোঁজ একজন আইকন ক্রিকেটারের। পারফর্ম না করেন তাহলে তো আপনার এফেক্ট পড়বেই, এটা এখন না হোক পরে হোক, কারণ আপনার একটা দেশে কিন্তু আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফুটবলে হামজা আসছে, যখন সাকিবরা ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট, মানে সবার ইন্টারেস্ট বেড়েছে, টিমও ভালো পারফর্ম করছে। কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার। যে বড় বড় যারা প্লেয়ার আছে দেখেন ওরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করে, সেই যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। এদিকে ভারতের বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় আগস্টে ফাঁকা সূচি টাইগারদের। জাতীয় দলের জন্য এখনও বিকল্প খুঁজে পায়নি বিসিবি। আন্তর্জাতিক সিরিজ না হলে ঘরোয়া ক্রিকেটেই ভরসা রাখবে নীতি নির্ধারকরা, যার শুরুটা হবে NCL T20 দিয়ে। বিদেশি দল আসা না আসার উপর আমার টুর্নামেন্টের কোনো এফেক্ট করবে না। আমরা ওইভাবে যাচ্ছি। আমরা শুরু করব আপনার সেপ্টেম্বরে, আমরা শুরু করব NCL T20 দিয়ে, তারপরে আমরা আবার NCL BPL হবে, তারপর আবার NCL হবে, তারপরে BCL হবে। আগামী 16 জুলাই 3 ম্যাচ T20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ম্যান ইন গ্রিন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হারের প্রভাব পড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের ICC র্যাঙ্কিংয়েও। 6 ধাপ অবনমন হয়েছে নাজমুল হোসেন শান্তর, তবে হেরেও 32 ধাপ এগিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। শেষ ম্যাচে 50 হাঁকিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি এনেছেন তাওহিদ হৃদয়। 7 ধাপ এগিয়ে তার অবস্থান এখন 51তম। ক্রিকেটে বাংলাদেশের জন্য সুখবর এখন কালে ভদ্রে পাওয়া যায়। টেস্টে হুটহাট একটা জয় অথবা ওয়ানডেতে সিরিজের মাঝে অথবা শেষে একটা জয় এখন বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। T20 ফরম্যাটটাই এখনো ধাতস্থ হয়নি লাল সবুজের, তাই এখানে জয় পরাজয় নিয়ে খুব একটা ভাবেন না সমর্থকরা। একেবারে যেন আর্লি 2000-এর মতো একটা অবস্থা এখন বাংলাদেশ দলের, যেখানে সম্মানজনক হার আর মাঝে মাঝে একটা জয় অনেক কিছু। শ্রীলঙ্কার বিপক্ষেও প্রথম ওয়ানডে ম্যাচ হারের পর একটা জয় অনেকদিন পর আনন্দে ভাসিয়েছিল টাইগারদের। র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছিল দলের, 10 থেকে আবারও 9 নম্বরে উঠে আসে লাল সবুজ। কিন্তু পরের ম্যাচের হার দলীয় অবস্থান না বদলালেও ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে এনেছে বেশ বড়সড় পরিবর্তন। এই যেমন লঙ্কা সিরিজে রান খরায় ভোগা নাজমুল হোসেন শান্ত নেমে গেছেন 6 ধাপ, তার বর্তমান র্যাঙ্কিং 34। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বড় একটা লাভ দিয়েছেন জাকের আলী অনিক, 32 ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান 59। এই সিরিজে 3 ম্যাচে তার রান 102, সর্বোচ্চ 51। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 103 রান করে র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। বর্তমানে তিনি আছেন 51 নম্বরে। মেহেদী হাসান মিরাজ নেমে গেছেন 5 ধাপ, আছেন 72 নম্বরে। আর এক ম্যাচ খেলা লিটন দাসের অবস্থান 8 ধাপ নেমে 78। উন্নতি করেছেন তানজিদ তামিম, 19 ধাপ এগিয়ে তার র্যাঙ্কিং এখন 86। টেস্ট ব্যাটারদের মধ্যে 1 ধাপ নেমে গেছেন মুশফিকুর রহিম, 29 থেকে সরে গিয়ে তিনি বর্তমানে আছেন 30তম অবস্থানে। 1 ধাপ নেমেছেন মুমিনুল হক, বর্তমানে তিনি আছেন 53তে। 1 ধাপ এগিয়ে 65তম অবস্থানে আছেন জাকের আলী অনিক। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম, তিনি এখন 15 নম্বরে। আর ওয়ানডে সিরিজের 2 ম্যাচে দারুণ বোলিং করে 2 ধাপ উন্নতি করে 26-এ উঠে এসেছেন তাসকিন আহমেদ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। দুপুর 12টায় বোর্ড কার্যালয়ে সভা শুরুর কথা রয়েছে। বেশ কিছু এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হবে এই সভাটি। তবে মূল আলোচনা হবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন T20 সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের T20 সিরিজ, যার জন্য সম্প্রচার স্বত্ব বিক্রির টেন্ডার বিজ্ঞপ্তি দেয় বিসিবি। এই 3 ম্যাচ সম্প্রচারের জন্য 4 কোটি টাকা প্রত্যাশা করেছিল বোর্ড। এখন পর্যন্ত 3টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও বিসিবির প্রত্যাশা অনুযায়ী অর্থ প্রস্তাব করেনি তারা। শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠানকে দেয়া হবে সম্প্রচার স্বত্ব, সেটাই সিদ্ধান্ত নেওয়া হবে এই সভায়। এছাড়াও আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। ক্যান্সারে আক্রান্ত জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের পাশে আমরা বিএনপি পরিবার। রাঙামাটিতে অসুস্থের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া কেমোথেরাপির জন্য প্রতি মাসে 30,000 টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
1.5 বছর ধরে প্রাণঘাতী ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমা। স্বাভাবিক জীবনে ফেরাতে লড়াইটা একাই চালিয়ে আসছিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। সম্প্রতি বাংলাদেশকে এশিয়ান কাপের মঞ্চে তুলে দেশে ফেরার পর মাকে নিয়ে ঋতুর এই লড়াইয়ের খবর চলে আসে গণমাধ্যমের শিরোনামে। ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর পেয়ে তার গ্রামের বাড়ি রাঙামাটির কাউখালীর মগাছড়ির দুর্গম গ্রামে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে অসুস্থ ভুজপতি চাকমার খোঁজ খবর নেন তিনি। এ সময় দেশের ফুটবলে ঋতুপর্ণার অসামান্য অবদানের প্রশংসা করেন রিজভী। চিকিৎসা নিয়েও আশ্বস্ত করেন মাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন। আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মার চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 1 লাখ টাকা এবং রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে আরো 1 লাখ টাকার সহযোগিতা তুলে দেন রিজভী। এছাড়া প্রতি মাসে কেমোথেরাপির জন্য 30,000 টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়। বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত বৃষ্টির মাঝেও আমাদের বাড়িতে এত দূরে হেঁটে আসছেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ। ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবরে জেলা প্রশাসন থেকেও সহযোগিতার ঘোষণা দেয়া হয়। সময় সংবাদ, রাঙামাটি। এদিকে ঋতুপর্ণা চাকমার পরিবারের পাশে দাঁড়ালো রাঙামাটি জেলা পরিষদ। বুধবার বিকেলে ঋতুপর্ণা চাকমার বাড়িতে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় বরুণ বিকাশ চাকমা। জেলা পরিষদ চেয়ারম্যান ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমার সঙ্গে কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। দ্রুতই তার রোগ মুক্তি কামনা করেন। পরে তার চিকিৎসার জন্য 3 লাখ টাকার চেক হস্তান্তর করেন। প্রয়োজনে আরও সহায়তার অঙ্গীকার করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এই জেলা পরিষদ থেকে আমরা একটা সহায়তা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। মায়ের সঙ্গে দেখা করলাম, মাকে আশীর্বাদ কামনা করলাম তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য, এবং জেলা পরিষদ থেকে আমরা মায়ের চিকিৎসার জন্য 3 লক্ষ টাকা আমরা ওনার হাতে তুলে দিয়েছি। উনি এই চিকিৎসা নিয়ে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠেন এটা কামনা করেছি। দেশের ফুটবলের আরও খবরাখবর। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের জন্য আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচের দায়িত্বে থাকছেন পিটার বাটলার। মিয়ানমারে এশিয়ান কাপের বাছাই খেলতে যাওয়া স্কোয়াডের 9 সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব 20 দলে। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর অধিনায়ক আফিদা। মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া আফিদা খন্দকার স্বপ্নারানীদের সামনে নতুন চ্যালেঞ্জ। অনূর্ধ্ব 20 সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশন। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই খেলা স্কোয়াডের 9 সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব 20 নারী দলে। সিনিয়র দলকে সাফল্য এনে দেওয়ায় জুনিয়র দলের দায়িত্ব পিটার বাটলারের হাতে তুলে দিয়েছে বাফুফে। নারীদের বয়স ভিত্তিক দলের সঙ্গে এটিই তার প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে আফ্রিকার বিভিন্ন দেশের বয়স ভিত্তিক দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এই ইংলিশম্যানের। যদিও সাফের নীতিমালা ও অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন বাটলার। সাফের বেশ কিছু নীতিমালা আমার পছন্দ হয়নি। আপনি অনূর্ধ্ব 17 দল থেকে সরাসরি জাতীয় দলে খেলতে পারেন, কিন্তু অনূর্ধ্ব 17 দল থেকে অনূর্ধ্ব 20 দলে খেলা যায় না। এমন নিয়ম ফুটবলের উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যার কারণে আমি বেশ কয়েকজন ফুটবলারকে দলে নিতে পারিনি। এই টুর্নামেন্টের ফরম্যাটও আমার ভালো লাগেনি। আমি খুবই পেশাদার বয়সভিত্তিক দল নিয়ে। এর আগেও আমি আফ্রিকায় কাজ করেছি। আমি ফলাফলে তেমন গুরুত্ব দেই না, এখানে পারফরমেন্সটাই মুখ্য। আপনি ধারাবাহিকভাবে পারফর্ম করলে ফলাফল অবশ্যই আসবে। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর অধিনায়ক আফিদা খন্দকার। মিয়ানমারের সিনিয়র টিম খেলতে গেলেও দেশি কোচদের অধীনে অনুশীলন চালিয়ে গেছে অনূর্ধ্ব 20 নারী দল। সিনিয়র টিম এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলতে মিয়ানমারে ছিল একটা লম্বা সময়। তারপরে এসে পিটার আবার টিমকে দেখেছে। এই সময়টাতে আমাদের অন্য কোচ, লোকাল কোচ, তারা পিটারেরই ট্রেনিং, পিটারেরই ডিজাইন তারা জাস্ট মাঠে এক্সিকিউট করছে। তা আমার বিশ্বাস
টিমের অবস্থান ভালো। এখানে আমাদের প্রতিপক্ষ থাকবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তিনটি টিমে স্ট্রং টিম। কোনোভাবে আমরা কাউকে ছোট করে দেখবো না, সবাই এখন ভালো খেলে। আমরা চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ উইন করার, যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে, আমরা যেন সেই চেষ্টা করব। 5 দল নিয়ে আয়োজিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করায় 4 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতেই উঠবে শিরোপা। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি উপেক্ষা করেই শেষ হলো বাফুফে আয়োজিত অনূর্ধ্ব 17 দলের প্রথম ধাপের ট্রায়াল। আসন্ন সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে এই বাছাই প্রক্রিয়া আয়োজন করেছে বাফুফে, যেখানে টেকনিক্যাল ও ফিটনেসের বিষয়ে বিশেষভাবে নজর দিয়েছেন কোচরা। মূলত পাইপলাইন সমৃদ্ধ করতে এমন আয়োজন করেছে ফেডারেশন। 4 দিনের বাছাই পর্বের প্রথম গ্রুপের ট্রায়াল শেষ হয়েছে বুধবার। আগামী শুক্রবার দ্বিতীয় গ্রুপের ট্রায়াল শেষে বাছাইকৃত ফুটবলারদের নাম ঘোষণা করবে ফুটবল ফেডারেশন। বর্তমানে আপনার 17-এর হলো খেলা, এই নিয়ে হচ্ছে, কিন্তু ওটা হলো এরা হলো আমাদের ডাটার মধ্যেই চলে আসবে যে আপনার এখান থেকে যারা সিলেক্টেড হবে বা যারা এখানে আসছে সিলেক্ট হবে না, যারা অনূর্ধ্ব 15 তারাও আপনার আমাদের টেক কেয়ারে থাকবে, যে সবসময় আমার যখন 15 খেলা 16 খেলা সবগুলোই এরা অন্তর্ভুক্ত হয়ে গেল। ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। ক্লাব বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয় নিয়েই ফাইনাল খেলতে চায় প্যারিসিয়ানরা। এদিকে পিএসজি কোচ লুই এনরিকের বিপক্ষে কৌশলগত লড়াই হলেও জয়ের প্রত্যাশা রিয়াল মাদ্রিদের। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। এবারের মৌসুমটা স্বপ্নের মতো কাটছে পিএসজির। ঘরোয়া ফুটবলের ট্রেবল জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও ঘরে তুলেছে প্যারিসিয়ানরা। এবার আরও একটি শিরোপার হাতছানি তাদের সামনে। ক্লাব বিশ্বকাপ শিরোপা দিয়ে মৌসুমের 5ম শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী তারা। বড় জয় দিয়ে ক্লাব বিশ্বকাপের শুরুটা করে পিএসজি। গ্রুপ পর্বের পর শেষ 16তে ইন্টার মিয়ামির বিপক্ষেও বড় ব্যবধানে জয় পায় ফরাসি ক্লাবটি। শেষ ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। রিয়ালের বিপক্ষে 4-3-3 ফরমেশনেই একাদশ সাজাতে পারেন লুই এনরিকে, যেখানে আক্রমণ ভাগে দেখা যেতে পারে দেমবেলে, দুয়ে ও কভারাস খেলিয়াকে। মধ্যমাঠে নেভেস, ভিতিনহা ও রুইজ, আর রক্ষণে মার্কিনিয়স, হাকিমি, বেরালদো ও মেন্ডেসেই ভরসা রাখবেন কোচ। তবে লাল কার্ডের নিষেধাজ্ঞায় থাকা লুকাস হার্নান্দেজের অনুপস্থিতি ভোগাতে পারে দলকে। তারপরও জয়ের জন্য আত্মবিশ্বাসী তারা। স্বাভাবিক ম্যাচের তুলনায় বিশ্বকাপের ম্যাচের পরিস্থিতি ভিন্ন হয়। এই ম্যাচের গুরুত্ব সব খেলোয়াড়ের কাছে বিশেষ। এই ম্যাচে মনোনিবেশ থাকতে সবাই প্রস্তুত। বিশ্বের সেরা দলের বিপক্ষে সেমিফাইনাল খেলা সত্যি দারুণ কিছু। তবে আমরা তাদের বিপক্ষে সেরাটা দিয়ে জয় চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এদিকে বিপরীত চিত্র রিয়াল মাদ্রিদ শিবিরে। মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটিয়েছে অল হোয়াইট। বার্সেলোনার বিপক্ষে সুপার কাপ ও কোপা দেল রের ফাইনাল হারের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোস। এরপর ক্লাব বিশ্বকাপের শুরুতেই আল হিলালের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করে মাদ্রিদিস্তারা। কোয়ার্টার ফাইনালেও কষ্টসাধ্য জয় পায় রিয়াল। তবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে কিছুটা হলেও দুঃখ ঘোচাতে চাইবে জাবি আলোনসোর দল। কোচ লুই এনরিকের বিপক্ষে কৌশলগত লড়াইটা কঠিন হলেও জয়ের প্রত্যাশা মাদ্রিদ কোচের। এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছে কিলিয়ান এমবাপ্পে। 58 ম্যাচে করেছেন 44 গোল। সাবেক ক্লাবের বিপক্ষে তুরুপের তাস হতে পারেন তিনি। তার সঙ্গে আক্রমণ ভাগে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, আর মধ্যমাঠে বেলিংহ্যাম, চুয়েমেনি, বালভার্দে ও গুলের। দুর্দান্ত ফর্মে আছেন কোর্তোয়া। শেষ ম্যাচ জয়ে অবদান ছিল এই গোলরক্ষকেরও। পরিসংখ্যানে স্বস্তিতে থাকবে রিয়াল। এখন পর্যন্ত 11 ম্যাচে 6 জয় রয়েছে অল হোয়াইটদের, আর পিএসজি জিতেছে 3 ম্যাচে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্লোবাল সুপার লিগ মিশন শুরু করতে যাচ্ছে রংপুর রাইডার্স। এরই মধ্যে ভেন্যুতে পৌঁছে অনুশীলন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গতবার টানা 2 ম্যাচ হেরেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল রাইডার্স। ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় এবারও ভালো করবে রংপুর। লাস্ট ইয়ার যেভাবে আপনারা সাপোর্ট করেছিলেন, প্রথম 2টা ম্যাচ
হারার পরেও যেভাবে আমরা কামব্যাক করেছিলাম, বিশেষ করে আমাদের প্লেয়াররা, তো আশা করি এইবার প্রথম থেকেই যেন আমাদের প্লেয়াররা তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে। সেটার জন্য আমরা আমাদের কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট টিম সবাই চেষ্টা করছি বেস্ট যেই টিমটা তৈরি করা যায় সেটাই আমরা করার চেষ্টা করছি। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ প্রসঙ্গ। ঐতিহাসিক লর্ডসে 5 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এজবাস্টন টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে লর্ডসেও ধারাবাহিকতা ধরে রাখতে চান শুভমান গিল। এই টেস্টে ভারতের একাদশে ফিরবেন জসপ্রীত বুমরা। এদিকে একদিন আগেই লর্ডস টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। দীর্ঘ 4 বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন জফরা আর্চার। তাকে নিয়েই সিরিজে ঘুরে দাঁড়াতে চায় থ্রি লায়ন্স। লর্ডসে ম্যাচ শুরু হবে বিকাল 4টায়। লর্ডস টেস্টের আগে 2 মেরুতে অবস্থান ইংল্যান্ড ও ভারতের। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে 5 উইকেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। এজবাস্টনের 63 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই ভেন্যুতে ইংল্যান্ডকে 336 রানে হারিয়ে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া। শুভমান গিলের রেকর্ডময় ডাবল সেঞ্চুরি আর আকাশদ্বীপের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে 1-1 সমতা ফেরায় গৌতম গম্ভীরের দল। ঐতিহাসিক লর্ডসে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। শুভমান গিলের সামনে সুযোগ কোহলির পর এই ভেন্যুতে ভারতকে চতুর্থবারের মতো টেস্টে জয় উপহার দেয়ার। অনুশীলনে আলাদা নজর ছিল বুমরার দিকে। হেডিংলিতে খেলার পর এজবাস্টনে বিশ্রাম দেওয়া হয় বুমরাকে। লর্ডস টেস্টে তার থাকা নিশ্চিত। অনুশীলনে তাই বাড়তি ঘাম ঝরিয়েছেন বুমরা। এজবাস্টন টেস্টের 2 ইনিংসে 50 করেছেন জাদেজা। লর্ডসের উইকেটে ঘাস থাকায় এই টেস্টেও তিনি থাকছেন, সে আভাসও দিয়েছেন গিল। লর্ডসে আমাদের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়, এটা সবাই জানে। তবে এ দলটাকে হালকাভাবে দেখার উপায় নেই। পুরো দল ফিট আছে। বুমরা থাকায় আমাদের পেস অ্যাটাক অনেক শক্তিশালী। ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে চাইবে, তবে আমরাও প্রস্তুত। এদিকে এজবাস্টনে ভারতের কাছে হারের পর এক পরিবর্তন নিয়ে একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। থ্রি লায়নদের প্রথম একাদশে একটাই পরিবর্তন। জস টং এর পরিবর্তে খেলবেন জফরা আর্চার। ইনজুরি থেকে ফিট হয়ে 4 বছর পর সাদা পোশাকে দেখা যাবে তাকে। এজবাস্টন টেস্টের আগে ফিরলেও তাকে দলে রাখেননি কোচ। 2021 সালে সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন আর্চার। সিরিজের প্রথম 2 টেস্টে থ্রি লায়নদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টং। অথচ জফরাকে সুযোগ দিতে তাকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ক্যারিয়ারের আগের 13টি টেস্টে ইংল্যান্ডের জার্সিতে 42টি উইকেট ছিল আর্চারের। তাকে নিয়ে তাই আশাবাদী অধিনায়ক বেন স্টোকস। এজবাস্টনে আমাদের বোলাররা ভারতকে আটকাতে পারেনি, তবে লর্ডসে সে ভুল হবে না। জফরা ফেরায় আমাদের পেস ইউনিট আরো শক্তিশালী হয়েছে। ইংল্যান্ডের একাদশে আরও আছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও শোয়েব বশির। পারভিন আক্তার, সময় সংবাদ। আগস্টের বাংলাদেশ সফর স্থগিত করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছে ভারত ক্রিকেট বোর্ড। চলতি বছর আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইন্ডিয়া ক্রিকেট টিমের। 17 থেকে 31 আগস্টের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে 3টি করে ওয়ানডে ও টি20 খেলার কথা ছিল 2 দলের। কিন্তু চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে সফরটি 13 মাস পিছিয়ে দিয়েছে বিসিসিআই। যদিও এই সময়ে খেলার বাইরে থাকতে চাইছে না মেন ইন ব্লু। বাংলাদেশ সফর স্থগিত হলেও ওই সময় শ্রীলঙ্কা সফরে যেতে পারে তারা। 3টি করে ওয়ানডে ও টি20 খেলার বিষয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে ভারতীয় বোর্ডের। 29 আগস্ট জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কা দলের। তার আগেই দেশটিতে সিরিজ খেলতে চায় ভারত। আবারও ফুটবল। কর জালিয়াতির অভিযোগে 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো কার্লো অ্যানচেলোত্তিকে। ব্রাজিল জাতীয় দলের কোচের বিরুদ্ধে অভিযোগ, 2014 সালে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকাকালে ঠিকমতো ট্যাক্স পরিশোধ করেননি। সেজন্য 1 বছরের কারাদণ্ডের পাশাপাশি 3,86,000 ইউরো জরিমানাও করা হয়েছে তাকে। যদিও স্প্যানিশ আইন অনুযায়ী কারাভোগ করতে হবে না এই ইতালিয়ান কোচকে। যে ক্লাবে নানা অর্জনে হয়ে উঠেছিলেন ডন কার্লো, সেখানেই শেষ বেলায় সঙ্গী একের পর এক নেতিবাচক খবর। মাদ্রিদিস্তাদের 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী কোচকে কদিন আগে সান্তিয়াগো বার্নাবু ছাড়তে হয়েছে ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে। আর এবার সেই রিয়াল মাদ্রিদ তার জন্য নিয়ে এলো আরও বড় দুঃসংবাদ। অভিযোগ উঠেছে স্প্যানিশ ক্লাবে প্রথম অধ্যায়ে কর জালিয়াতি করেছেন কার্লো অ্যানচেলোত্তি, আর সেজন্য ইতালিয়ান কোচকে কারাদণ্ডও দিয়েছেন স্পেনের আদালত।
রিয়ালে কার্লোর ফার্স্ট চ্যাপ্টার 2013 সালের জুন থেকে 2015 মে পর্যন্ত। তার বিরুদ্ধে 2014 থেকে 15 সাল পর্যন্ত 1.024 মিলিয়ন ইউরো কর জালিয়াতির অভিযোগ এনেছে ট্যাক্স ডিপার্টমেন্ট। তারা বলছে স্পেনের রেসিডেন্ট হিসেবে যে পরিমাণ কর পরিশোধ করার কথা তা করেননি অ্যাঞ্চেলোত্তি। যদিও ইতালিয়ান কোচের দাবি রেসিডেন্ট হওয়ার জন্য যে সময়টুকু স্পেনে থাকার কথা সেটা তিনি থাকেননি। এ নিয়ে আদালতে লড়তে হয়েছে অ্যাঞ্চেলোত্তিকে। 2015 সালের 6,76,000 ইউরো জরিমানা গুনতে হবে না তাকে। তবে 14 সালের অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন না। জরিমানা হিসেবে দিতে হবে 3,86,000 ইউরো, সঙ্গে 1 বছরের কারাদণ্ডও দিয়েছেন আদালত। তবে সুখবর হচ্ছে প্রিজন সেন্টেন্সের পরও কারা ভোগ করতে হবে না ব্রাজিল ন্যাশনাল টিমের বর্তমান কোচকে। স্পেনের আইনে অপরাধের প্রকৃতি ও মাত্রা বিবেচনায় নিয়ে 2 বছরের কম কারাদণ্ডের ক্ষেত্রে এমন সুযোগ রাখা হয়েছে। যদিও এই রায়ের পরও নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন কার্লো। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল শুরু বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ। ব্যর্থতা ভুলে নতুন শুরুর প্রত্যাশা অধিনায়ক লিটনের। জয়ের ধারাবাহিকতা রাখতে চায় লঙ্কানরা। ওয়ানডে সিরিজে লিটনের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন প্রধান নির্বাচক লিপু। মোসাদ্দেককে নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় দুঃখ প্রকাশ। বিন্দাস শব্দ চয়নে আমার ভুল হয়েছিল, তো আমি রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, এন্ড আই সেড সরি টু হিম। এবং অনূর্ধ্ব-20 নারী সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা বাফুফের। কোচের দায়িত্বে পিটার বাটলার। শিরোপা ধরে রাখতে চান অধিনায়ক আফ্রিদা। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়।